হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস 8-এ পরিবেশ বিজ্ঞান থেকে ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য জীবদেহের গঠন চ্যাপ্টারটা পড়ছিলাম। অলরেডি তোমাদের পেজ নাম্বার 172 172 পেজ পর্যন্ত আমরা আলোচনা করে দিয়েছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। এছাড়াও তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে আমাদের এই যে চ্যাপ্টারগুলো আছে ভৌত পরিবেশ থেকে 1.1 1.2 স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এই দুটো চ্যাপ্টার খুব সহজ করে আমি বোর্ডের মধ্যে এক্সপ্লেন করে দিয়েছি। অনেক জটিল বিষয় রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে প্রশ্ন আসে, সেগুলো খুব সহজ করে আমি বোর্ডের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। যারা দেখোনি এই দুটো চ্যাপ্টারের ক্লাস, আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গেলে সেখানে ক্লাস 8-এর পরিবেশের প্লেলিস্ট পাবে, সেখান থেকে দেখে নিও। ওকে, জীবদের গঠন অলরেডি 2-3টে ক্লাস হয়ে গেছে দেখবে। আজকে আমরা এখান থেকে শুরু করব প্রাণী ও উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া ও কোষীয় অঙ্গাণু। আমরা এখানে একটা দেখো প্রাণী কোষের ত্রিমাত্রিক একটা মডেলের ছবি দেখতে পাচ্ছি। প্রাণী কোষের ঠিক মাঝখানে এখানে একটা ঘন গোলাকার বস্তু থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের আবার 4টে অংশ। অনেক সময় প্রশ্ন আসে নিউক্লিয়াসের 4টি অংশের নাম লেখো। 4টি অংশ হচ্ছে যে নিউক্লিয়াস যে পর্দা দিয়ে ঘেরা থাকে সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা। ওকে, নিউক্লিয়াসের ভেতরে আবার এক ধরনের তরল পদার্থ থাকে, সেটা হচ্ছে নিউক্লিয় প্লাজম। নিউক্লিয়াসের ভেতরে দেখো মাঝখানে একটা ঘন গোলাকার বস্তু রয়েছে, সেটা হচ্ছে নিউক্লিওলাস। এবং নিউক্লিয় পর্দার গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, সেটা হচ্ছে নিউক্লিয় ছিদ্র। তাহলে নিউক্লিয়াস এটা একটা কোষীয় অঙ্গাণু। এছাড়াও দেখো এর মধ্যে কি কি রয়েছে, সেন্ট্রোজোম রয়েছে প্রাণীকোষের মধ্যে। সেন্ট্রোজোমের মধ্যে একটা অংশ থাকে, সেটা হচ্ছে সেন্ট্রিওল। লাইসোজোম থাকে, রাইবোজোম থাকে। আর বাইরে যে পর্দা সেটা হচ্ছে কোষ পর্দা। কেমন, একদম কোষের বাইরে যেটা পর্দা সেটা হচ্ছে কোষ পর্দা। এর বাইরে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে। কেমন, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ পর্দা, তারপরে আরও একটা বাইরে পর্দা থাকে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কোষ পর্দাটাই হচ্ছে সব থেকে বাইরের পর্দা। এর বাইরে কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না। এছাড়া দেখো পেরক্সিজোম বা পারক্সিজোম বলা হয়, গলগি বস্তু, তারপর সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়ান, এগুলো থাকে। এন্ডোপ্লাজমীয় জালিকা আবার দুই ধরনের হয়, কিছু কিছু থাকে মসৃণ আর কিছু থাকে অমসৃণ। তাহলে এই কোষীয় অঙ্গাণুর নামগুলো একটু মনে রাখবে। তার কারণ আমাকে এবার কি করতে হবে, আমাদেরকে এখানে ডিটেলসে কিন্তু পড়তে হবে। পরপর আমরা দেখব প্রথমে কোষ পর্দা, সাইটোপ্লাজম, পরপর আমরা পড়বো এবং কী কী প্রশ্ন আসে সেগুলো আমরা দেখব। কেমন, আমরা ক্লাস চলাকালীন কিন্তু আলোচনা করব। এখানে দেখো প্রথমে সেল মেমব্রেন বা কোষ পর্দা। একটা কোষকে যে পর্দা দিয়ে মানে কোষটা ঘেরা থাকে বা আবৃত থাকে সেটা হচ্ছে কোষ পর্দা। ওকে, এবং লিপিডের দুটি স্তরের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন অণু ভাসমান অবস্থা থাকে। কোষ পর্দার ক্ষেত্রে কোষ পর্দাটা দেখতে কেমন হয়, এটা যদি আমরা দেখি তাহলে দুটো লিপিডের লেয়ার থাকে, লিপিড বা ফ্যাটের স্তর থাকে, এটা একটা, আর মাঝখানে প্রোটিন অণু কিন্তু থাকে, ভাসমান অবস্থায় থাকে। ওকে, তাহলে এরকমভাবে পর্দাটা তৈরি হয়। বিভিন্ন কোষীয় অঙ্গাণুর যেমন মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্ট এগুলো বাদ দিয়ে পর্দার গঠনও এই কোষ পর্দার মতোই। কেমন, বিভিন্ন কোষীয় অঙ্গাণু যেগুলো রয়েছে, যেগুলো পর্দা দিয়ে ঘেরা থাকে, অনেক কোষীয় অঙ্গাণু আমরা দেখব, সেগুলোতে যেমন পর্দা থাকে এর ক্ষেত্রেও কিন্তু পর্দাটা একই রকম। ওকে, আর এগুলো হচ্ছে ব্যতিক্রম। সাইটোপ্লাজম মনে রাখবে যে কোষের মধ্যে একটা অর্ধ তরল পদার্থ থাকে এবং যার মধ্যে কোষীয় অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় থাকে, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াস বলেছিলাম যে কোষের মধ্যে একটা ঘন গোলাকার বস্তু থাকে, ঘন এক ধরনের বস্তু থাকে প্রায় গোলাকার, সেটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এবং নিউক্লিয়াসের আলাদা করে এখানে ছবি দিয়েছি। এই ছবিটা তোমরা ফার্স্ট টার্মে পরীক্ষার জন্য ভালো করে যাবে। অনেক স্কুলে চিত্র আসে, চিত্রের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এক নিউক্লিয়াসের ছবি, ভীষণ গুরুত্বপূর্ণ। প্রাণী কোষের ছবি, আর একদিকে আছে উদ্ভিদ কোষের ছবি, এই দুটো ছবি। এছাড়া মাইটোকন্ড্রিয়ার ছবি, এগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওকে, এগুলো ভালো করে, যে 4টে ছবির কথা বললাম, নিউক্লিয়াস, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ এবং মাইটোকন্ড্রিয়া। প্রাণী কোষ আমাদের দেখা হয়ে গেছে। এছাড়া যাদের কাছে সহায়িকা বই রয়েছে বা রেফারেন্স বই রয়েছে তারা সেখান থেকে করতে পারো। প্রাণী কোষের ছবি, এটা নিউক্লিয়াসের ছবি, বই থেকেই কিন্তু সুন্দর করে দেওয়া হয়েছে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে একটা ঘন গোলাকার, একটা পুরো কোষের মধ্যে একটা ঘন গোলাকার বস্তু থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে 4টে অংশ আমরা আগেই পড়েছি। নিউক্লিয় পর্দা বাইরের অংশটা তরল পদার্থ নিউক্লিয়াসের ভেতরে, সেটা হচ্ছে নিউক্লিয় প্লাজম। সুতোর মতো অংশ দেখা যায় যারা একে অপরকে পেঁচিয়ে থাকে, এই সুতোর মতো অংশগুলোকে কি বলা হয়, এই গঠনগুলো হলো ডিএনএ। কেমন, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। কেমন, আর প্রোটিন দিয়ে তৈরি ক্রোমাটিন। ডিএনএ হলো একটা বৃহৎ জৈব অণু। কেমন, আর ক্রোমাটিন নিউক্লিয়াসের মধ্যে পরিস্থিতি অনুযায়ী কখনো কখনো ক্রোমাটিনগুলো খোলা অবস্থায় থাকে, কখনো কখনো আংশিক মানে কিছুটা গোটানো অবস্থায় থাকে।
আংশিক খোলা অবস্থায় সেটিকে সুতোর জালের মতো কিন্তু দেখায়, তখন একে ক্রোমাটিন জালিকা বলে। যখন কিছুটা খোলা থাকে, পুরো কিন্তু জট পাকানো নয়, আবার পুরোটা খোলাও নয়, কিছুটা খোলা, আংশিক মানে কিছুটা খোলা অবস্থায় যখন থাকে, সুতোর জালের মতো দেখা যায়, তখন এগুলোকে কি বলা হয়? ক্রোমাটিন জালিকা বলে। ওকে, ডিএনএ এবং প্রোটিনের গোটানো গঠনগুলোকে একসঙ্গে কি বলে? ক্রোমোজোম বলে। আর খোলা অবস্থায় ডিএনএর অণুর বিশেষ বিশেষ অংশ প্রোটিন তৈরির সংকেত হিসাবে কাজ করে। ওকে, এর ফলে জীবের বৈশিষ্ট্য প্রকাশ ঘটে এবং এই যে অংশগুলো ডিএনএর মধ্যে যে বিশেষ বিশেষ অংশ রয়েছে যেখানে প্রোটিন তৈরির সংকেত তৈরি হয়, সেই অংশগুলোকে প্রত্যেকটিকে এক একটা জিন বলা হয়। এর মাধ্যমেই কিন্তু কি হয়? ওই পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্যগুলি বাহিত হয়। তাহলে কার মাধ্যমে পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বৈশিষ্ট্য বাহিত হয়? সেটা হচ্ছে জিনের মাধ্যমে। এখান থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে জিন কি? তোমরা লিখবে জিন হলো ডিএনএর মধ্যে থাকা এক বিশেষ অংশ যার সাহায্যে পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয়। ওকে, এরপর দেখো এখানে তোমরা এই জিনিসটা মনে রাখবে যে একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? দারুণ ইম্পর্টেন্ট, 1 নম্বরের প্রশ্ন। ওকে, মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি, বা এটাকে আমরা এরকমভাবেও বলতে পারি, সেটা হচ্ছে 23 জোড়া। ওকে, হয়তো শূন্যস্থান পূরণ দিল যে মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা হলো ড্যাশ জোড়া, তাহলে 23 জোড়া। আর যদি ড্যাশ টি লেখা থাকে তাহলে 46টি হবে। ওকে, এবং ক্রোমোজোম সংখ্যা বা গঠন দেখে আমরা এক প্রজাতি থেকে অন্য প্রজাতিভুক্ত জীবকে আলাদা করতে পারি। মানে মানুষের যেমন 46টি জিন রয়েছে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে অন্য হতে পারে, কারো 100 হতে পারে, কারো 120 হতে পারে, কারো 13টা হতে পারে, কারো 25টা হতে পারে। বিভিন্ন প্রাণীর জিনের সংখ্যা কিন্তু বিভিন্ন রকম। সমস্ত মানুষের ক্ষেত্রে 46টি। ওকে, এবং অন্য কোনো প্রাণী হলে সেক্ষেত্রে আলাদা হতে পারে। এবার নিউক্লিয়াস দেখো, এখানে বহুকোষী জীবের নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস ব্যাকটেরিয়া কোষে থাকে না। বহুকোষী জীবের নিউক্লিয়াসের মতো নিউক্লিয়াস ব্যাকটেরিয়ার কোষে থাকে না। নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা অনুপস্থিত। ব্যাকটেরিয়ার কোষে যে নিউক্লিয়াসটা থাকে সেটা কিন্তু সুগঠিত নয়, মানে সেই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা এই জিনিসগুলো কিন্তু অ্যাবসেন্ট থাকে। ওকে, মানে তাদের যে নিউক্লিয়াস সেটা অনেকটা কি অনুন্নত। তাহলে ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়ার মতো পর্দাবিহীন নিউক্লিয় বস্তুযুক্ত কোষ কী বলা হয়? প্রোক্যারিওটিক। প্রো মানে পুরনো বা আদি, পুরনো বা আদি, আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদি বা পুরনো নিউক্লিয়াস যুক্ত কোষ। ওকে, অধিকাংশ উদ্ভিদ বা প্রাণীকোষের নিউক্লিয়াসে পর্দা ও নিউক্লিয় জালিকা দেখা যায়। এই ধরনের কোষকে কী বলা হয়? ইউক্যারিওটিক কোষ। ইউ মানে হচ্ছে প্রকৃত বা উন্নত, এবং ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে উন্নত নিউক্লিয়াসযুক্ত কোষ। ওকে, তাহলে নিউক্লিয়াসের ভিত্তিতে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রোক্যারিওটিক, একটা হচ্ছে ইউক্যারিওটিক। আমাদের যদি সংজ্ঞা আসে, তোমরা এখান থেকে কিন্তু সংজ্ঞা করতে পারো। এখানে দেখো দেওয়া হয়েছে, বই থেকে করতে পারো বা এই মানে রেফারেন্স বই থেকেও করতে পারো। এই যে প্রোক্যারিওটিক, সুগঠিত নিউক্লিয়াস বিহীন, কেমন? সুগঠিত নিউক্লিয়াস বিহীন মানে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এবং অনুন্নত সংগঠন যুক্ত কোষকে প্রোক্যারিওটিক কোষ বলে, যেমন ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া ইত্যাদি। আর ইউক্যারিওটিক লিখবে যে সমস্ত কোষ আদর্শ নিউক্লিয়াসযুক্ত, উন্নত সংগঠন সমন্বিত এবং কোষ বিভাজনের সময় বেম বা স্পিন্ডেলের আবির্ভাব ঘটে এবং নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়, তাদের ইউক্যারিওটিক কোষ বলে। যেমন সমস্ত অ্যামিবা, ইউগ্লিনা এই সমস্ত ছাড়াও সমস্ত উন্নত যে সমস্ত উদ্ভিদ রয়েছে, প্রাণী রয়েছে, তারা কেমন? অ্যামিবা, ইউগ্লিনা এটাও হবে, তাছাড়াও সমস্ত উন্নত উদ্ভিদ এবং প্রাণী হবে। ওকে, এরপরে আমরা দেখব অন্যান্য কোষীয় অঙ্গন আমরা যেগুলো পড়ছিলাম, তার মধ্যে প্রথমে আমাদের পড়তে হবে মাইটোকন্ড্রিয়া। অনেক সময় মাইটোকন্ড্রিয়ার গঠন লেখো প্রশ্ন আসে, তোমরা সহায়িকা থেকে করতে পারো, বা এখান থেকেও তোমরা লিখতে পারো যে মাইটোকন্ড্রিয়া গোলাকার, ডিম্বাকার, রডের মতো দেখতে হয়। এর যে তরল ধাত্র, যে অংশটা, ধাত্রটা, তরলটা যেটা, তার মধ্যে নানা রকম উৎসেচক থাকে। কেমন? উৎসেচক থাকে, রাইবোজোম, নিউক্লিক অ্যাসিড, যেটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিএনএ, একটা আরএনএ। ওকে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর এটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। দুই ধরনের নিউক্লিক অ্যাসিড হয়, এগুলো থাকে। এরা খাদ্যের পরিপোষক যেগুলো রয়েছে, মানে যে কোনো খাবার আমরা যেগুলো খাই, শর্করাজাত খাবার যেটা ভেঙে গ্লুকোজ তৈরি হয়, বা প্রোটিনগুলো ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, বা ফ্যাট বা লিপিড জাতীয় খাবার ভেঙে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়।
তাহলে সেই পরিপোষকগুলোকে ভেঙে শক্তি নির্গত করে। এরা দুটি প্লাজমা পর্দা দিয়ে ঘেরা কোষীয় অঙ্গাণু অন্তঃপর্দা ভাঁজ হয়ে আঙুলের মতো গঠন, দেখো ভেতরের দিকে পর্দাটা ভাঁজ হয়ে আঙুলের মতো গঠন কিন্তু সৃষ্টি হয়ে গেছে। এই গঠনগুলোকে ভাঁজ হয়ে ভেতরে আঙুলের মতো গঠন, এগুলোকে কি বলা হয়? ক্রিস্টি বলা হয়। ওকে, প্রশ্ন আছে ক্রিস্টি কি? আর এর কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে দেখো শক্তি নির্গমন প্রক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে শক্তি উৎপাদন করা, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। এই কারণেই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কেমন? এরপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকা, এটা প্লাজমা পর্দা থেকে তৈরি হয়, নিউক্লিয় পর্দা পর্যন্ত ছড়িয়ে থাকে বা বিস্তৃত থাকে। এগুলো বেশ কয়েকটা মানে পর্দা বিশিষ্ট নানা রকমের নল দ্বারা গঠিত। এরা সাইটোপ্লাজমকে বেশ কয়েকটা অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে। কোনো কোনো পর্দার বাইরে প্রোটিন সংশ্লেষকারী রাইবোজোম থাকে, তাই এদের অমসৃণ দেখায়। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে কি থাকে? রাইবোজোম থাকে। তাহলে যে সমস্ত এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে প্রোটিন সংশ্লেষকারী অঙ্গাণু রাইবোজোম যুক্ত থাকে তাদেরকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। আর যে সমস্ত এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে কোনো রাইবোজোম থাকে না সেগুলো হচ্ছে মসৃণ। ওকে, এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ কি? বিভিন্ন কোষীয় বস্তু, যেমন দেখো প্রোটিন, লিপিড, এগুলো সংশ্লেষ, এগুলোকে পরিবহন করা বা এই প্রোটিন, লিপিড এগুলোকে সঞ্চয় করা, এগুলো হচ্ছে এই অঙ্গাণুর মানে এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ। গলগি বস্তু দেখো, এটা একটা চ্যাপ্টার থলির মতো, কেমন লম্বা থলি, ছোট গহ্বরের মতো, গহ্বর মানে গর্তর মতো গঠনযুক্ত, পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তু, হরমোন হতে পারে, উৎসেচক, এগুলোকে নিঃসরণ করা মানে ক্ষরণ করা বা এগুলো পরিবহন করা, এগুলো হচ্ছে কাজ। তাহলে ক্ষরণে অংশগ্রহণ করে, গলগি বস্তুর কাজ হচ্ছে কোষীয় ক্ষরণে অংশগ্রহণ করা। ওকে, আর কোথা থেকে গলগি বস্তু কী থেকে তৈরি হয় না? তো এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে তৈরি হয়। ওকে, কোন অঙ্গাণু থেকে গলজি বস্তু তৈরি হয়? উত্তর হবে এন্ডোপ্লাজমীয় জালিকা। এরপরে দেখো আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু, সেটা হচ্ছে লাইসোজোম। এটা গলজি বস্তু থেকে উৎপন্ন পর্দা দিয়ে ঘেরা থলির মতো অঙ্গাণু বিশেষ। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে গলজি বস্তু থেকে লাইসোজোম তৈরি হয়। তাহলে কোন অঙ্গাণু থেকে লাইসোজোম তৈরি হয়? গলজি বস্তু। এরা কি করে দেখো, এর মধ্যে কিন্তু লাইসোজোমের মধ্যে প্রায় 50 রকমের বেশি আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে, হাইড্রোলাইটিক উৎসেচক থাকে। রোগগ্রস্ত যদি কোনো কোষ হয়, জীবাণু যদি কোষের মধ্যে প্রবেশ করে, তাহলে কি করে ওই লাইসোজোম নিজে কিন্তু ফেটে যায়, নিয়ে তার মধ্যে থাকা উৎসেচকগুলো বেরিয়ে আসে, নিয়ে পুরো কোষটাকে কিন্তু পচিয়ে ফেলে, পাচিত করে দেয়। তাহলে লাইসোজোম এরকমভাবে নিজে ফেটে গিয়ে মানে নিজে মারা গেল এবং পুরো কোষটাকে, যেহেতু জীবাণু বা রোগগ্রস্ত কোষ, সেটাকে মারার জন্য এই কোষের মধ্যে থাকা অঙ্গাণু লাইসোজোমটা নিজে ফেটে গিয়ে পুরো কোষটাকেই পাচিত করে দেয়। এ কারণে একে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগও বলা হয়। আর কোষের মধ্যে নানা রকম রূপে এরা অবস্থান করতে পারে। এই ঘটনাকে লাইসোজোমের বহুরূপতা বলে। বহুরূপতা মানে বহু রূপে, নানা রকম আকারে কিন্তু এরা অবস্থান করে, নানাভাবে অবস্থান করে। ওকে, আর এখান থেকে আরও একটা শর্ট মানে আত্মঘাতী থলি কাকে বলা হয় এবং কেন বলা হয় তোমাদের বলে দিলাম। যারা রায়মার্টিন থেকে লিখতে চাইছো, রায়মার্টিন থেকে লিখলে তোমরা এইখানে তোমাদের দেওয়া হয়েছে, এই যে এরা লিখতে পারো। কেমন? এই যে 50 রকমের প্রায় 50 রকমের আর্দ্র বিশ্লেষক মানে হাইড্রোলাইটিক উৎসেচক থাকে। রোগগ্রস্ত বা ক্ষমতাহীন কোষের লাইসোজোমটা বিদীর্ণ হলে মানে ফেটে গেলে সেখান থেকে উৎসেচকগুলো বেরিয়ে এসে সেটার ক্রিয়াতে পুরো কোষটা নষ্ট হয়ে যায় বা পাচিত হয়ে যায়। এ কারণে একে আত্মঘাতী থলি বলা হয়। এখান থেকে শুরু করে এতটা। ওকে, নেক্সট আমাদের একটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ক্যান্সার আক্রান্ত কোষে কোন কোষীয় অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পায়? উত্তর হবে লাইসোজোম। নেক্সট, একটি পর্দাবিহীন অঙ্গাণুর নাম লেখো। উত্তর হবে রাইবোজোম। শর্ট কোয়েশ্চেন যেগুলো বলে দিচ্ছে সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো থেকেই কিন্তু অনেক স্কুলে প্রশ্ন আসবে। ওকে, মন দিয়ে শুনবে এবং যে জায়গাগুলো বলছে সেগুলো কিন্তু মার্ক করে নেবে। তাহলে রাইবোজোম একটা পর্দাবিহীন অঙ্গাণু এবং দেখো এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে সাইটোপ্লাজমের মধ্যে, কখনো কোনো অঙ্গাণুর ভেতরে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের ভেতরে থাকে। অনেক সময় এন্ডোপ্লাজমের জালিকা, নিউক্লিয় পর্দা এদের গায়ে লেগে থাকে। কেমন? আর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। প্রোটিন সংশ্লেষ করা রাইবোজোমের প্রধান কাজ। ওকে, নেক্সট, তাহলে এটা আমরা দেখব। এরপরে দেখো প্রাণী কোষের ক্ষেত্রে থাকে, উদ্ভিদ কোষে থাকে না এমন একটা অঙ্গাণু, সেটা হচ্ছে সেন্ট্রোজোম। এটাও কিন্তু পর্দাবিহীন, যেমন আমরা পড়লাম এখানে রাইবোজোম, সেরকম সেন্ট্রোজোম।
যদি বলে দুটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম লেখো, তাহলে একটা রাইবোজোম লিখবে আর একটা লিখবে সেন্ট্রোজোম। এর কাজ কি? এটা দেখো প্রাণী কোষের ক্ষেত্রে কোষ বিভাজনে সাহায্য করে। ওকে, এরপর এখানে দেখো উদ্ভিদ কোষের ছবি দিয়েছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো মানে কোষ পর্দার বাইরেও আর একটা পর্দা থাকে, সেটা হচ্ছে এই যে কোষ প্রাচীর। কেমন? কোষ প্রাচীর কিন্তু থাকে, কোষ পর্দা থাকে, তার বাইরে এই যে এর ভেতরেটা হচ্ছে কোষ পর্দা, এই পর্দাটা হচ্ছে কোষ পর্দা, দেখো লিখে দিয়েছে, এবং বাইরে যে বড় পর্দাটা রয়েছে সেটা হচ্ছে কোষ প্রাচীর। ওকে, বাদবাকি সবই প্রায় একই। আর কিছু থাকে, কোষ গহ্বরটা দেখো এখানে দেখতে পাচ্ছ, উদ্ভিদ কোষের ক্ষেত্রে বড় কোষ গহ্বর থাকে। কেমন? এছাড়া ক্লোরোপ্লাস্ট থাকে, যেটা প্রাণী কোষে ছিল না, ক্লোরোপ্লাস্ট সেটা কিন্তু এখানে থাকে। প্রাণী কোষে সেন্ট্রোজোম ছিল, উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রোজোম থাকে না। এরকম বেশ কিছু পার্থক্য তোমরা কিন্তু মনে রাখবে। ওকে, এরপরে আচ্ছা, 176 পাতা পর্যন্ত আমি আজকে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমাদের দেখো এই যে 177 পাতাতে বেশ কিছু জায়গা রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, প্রশ্ন অনেক স্কুলে আসে, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এবং এখান থেকে আমাদের এই জায়গাগুলো থেকে কিছু শর্ট কোয়েশ্চেন আসে, বা এই শেষ পাতা 182 পাতা, এখান থেকেও কিন্তু আমাদের অনেক স্কুলে ফার্স্ট টার্মের পরীক্ষায় প্রশ্ন আসে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ওকে, তোমরা যদি নোটস চাইছো যে আমাদের পুরো কোয়েশ্চেন অ্যান্সার রেডিমেড থাকবে, পরিবেশ বিজ্ঞান আমার ক্ষেত্রে বা ম্যাম ইতিহাস ভূগোলের ক্ষেত্রে নোটসগুলো প্রোভাইড করেন। পেড গ্রুপ রয়েছে আমাদের, জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে। তোমরা যদি ভাবো যে এখন তোমরা জানুয়ারি মাস থেকে যে সমস্ত নোটগুলো হয়ে গেছে, মানে একদম ফার্স্ট টার্মের পুরো নোটস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যা কিছু নোট হয়েছে, মানে একদম পুরো ফার্স্ট টার্মের সিলেবাসের সম্পূর্ণ নোট তোমরা যদি পেতে চাও, একদমই ন্যূনতম একটা ফি আমরা রেখেছি, সেটা পে করার মাধ্যমে তোমরা কিন্তু সেই নোটগুলো নিতে পারো। হোয়াটসঅ্যাপে তোমাদের পাঠিয়ে দেওয়া হবে এবং তোমরা প্রিপারেশন নিতে পারো। কেমন? দেখবে সেখান থেকে বরাবর আমরা দেখেছি, সেখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন আমাদের কমন আসে। ওকে, সাজেশন থেকে যেমন আমাদের আসে, নোটস যখন তোমরা ফলো করবে ভাবতে পারো সেখান থেকেই প্রায় সব প্রশ্নই তোমরা কিন্তু কমন পাবে। ওকে, ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, সেই নম্বরে যোগাযোগ করে তোমরা কোন কোন সাবজেক্টে নোটস নিতে চাইছো সেটা জানাবে, তাহলে তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আমি বলে দেবো, এবং পেমেন্ট করার পর তোমরা কিন্তু সেই নোটসগুলো নিতে পারবে। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে, ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞানের প্লেলিস্ট পাবে, সেখান থেকে পুরোনো ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। ক্লাসগুলো দেখবে, ভালো লাগলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেওয়ার পাশাপাশি বন্ধুদের সাথেও শেয়ার করে নেবে। কেমন? তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।